বিসমিল্লাহির রহমানির রহিম। ব্লেসিং একাডেমিতে সবাইকে স্বাগতম। তো আজকে হচ্ছে আমরা চ্যাপ্টার 3 এর তৃতীয় লেকচার শুরু করবো আর কি। তৃতীয় লেকচার শুরু করার আগে আমি হচ্ছে দ্বিতীয় লেকচারটাতে কি কি পড়াইছি এটা একটু বলি আর কি। দ্বিতীয় লেকচারটাতে আমি বেশি কিছু পড়াই নাই। আমি হচ্ছে প্রথমে হচ্ছে আপনার এই সমীকরণটা দ্বিতীয় লেকচারে পড়াইছি। এটা হচ্ছে একটা ইলেকট্রন যখন এক শক্তি স্তর থেকে আর কি একটা অরবিট থেকে অন্য একটা অরবিটে যায়, তখন কি পরিমাণ শক্তি শোষণ করে বা বিকিরণ করে আর কি, এই জিনিসটা পড়াইছি। তারপর হচ্ছে ইলেকট্রন যখন বৃত্তাকার পরিবর্তে ভ্রমণ করে আর কি, তখন তার কৌণিক ভরবেগ কত, অথবা তার বেগ কত, হ্যাঁ তার ব্যাসার্ধ কত, এই জিনিসগুলো আমরা পড়াইছি। তারপরে হচ্ছে আমরা যে জিনিসটা হচ্ছে, এই দুইটা জিনিস হচ্ছে মেইন জিনিস ছিল আর কি। আর এর আগে আমরা যেটা সহজ জিনিস পড়াইছি, এটা হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেলটা আসলে কি। আমরা এটা বলার চেষ্টা করছি আর কি। রাদারফোর্ড সাহেব যে মডেলটা বলছেন আর কি পরমাণু মডেল হিসেবে আর কি, এই মডেলটাই বলছে সৌর জগতের মডেল। তো আমরা সূর্যের ছবি দেখাইছিলাম, দেখাই বলছিলাম যে সূর্যের কেন্দ্রে থাকে হচ্ছে সূর্য, আর চারদিকে থাকে গ্রহগুলা। রাদারফোর্ড এই কথাটাই বলছিল আর কি, যে কেন্দ্রে থাকে হচ্ছে নিউক্লিয়াস, আর চারদিকে থাকে হচ্ছে ইলেকট্রন গুলো যে জায়গাগুলোতে থাকে এগুলোকে বলা হচ্ছে কক্ষপথ বা অরবিট। আর নিউক্লিয়াসের মধ্যে কি থাকে, নিউক্লিয়াসের মধ্যে হচ্ছে প্রোটন আর নিউট্রন থাকে। প্রোটন আর নিউট্রনের ভর আছে, আর ইলেকট্রনের ভরকে আপেক্ষিকভাবে কি ধরা হয়েছে, শূন্য ধরা হয়েছে। আবার দ্বিতীয়ত ক্ষেত্রে যেটা বলছে আর কি, ইলেকট্রনের চার্জ হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত ইলেকট্রন, আর ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন আর ধনাত্মক চার্জযুক্ত নিউক্লিয়াসের যে প্রোটন, এবং কক্ষপথে যে ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন আর কি, এদের চার্জ পরস্পর সমান, এই জন্য পরমাণু আধান নির্ভর। তারপর বলছে পরমাণু অধিকাংশ স্থানই ফাঁকা আর কি। এটা দেখো বাস্তবে এটা পরমাণু দেখতে ফাঁকা। সৌরজগতে যেমন মনে করো গ্রহগুলো বিভিন্ন কক্ষপথে থাকে, বাকি অধিকাংশ জায়গা ফাঁকা, এটাতে ফাঁকা। তো তারপরে বলছে সমগ্রভাবে কেন চার শূন্য, কারণ ইলেকট্রনের সংখ্যা ও কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা আর নিউক্লিয়াসে প্রোটনের সংখ্যা সমান, এই জন্য চার্জ নিরপেক্ষ। তারপর হচ্ছে বলছে আর কি যে পরমাণু সূর্য যে কোনো চারদিকে গ্রহগুলোকে টান দিয়ে ধরে রাখে আর কি, পরস্পরের মধ্যে যে আকর্ষণ বল এটা বলে মধ্যাকর্ষণ বল। আর ঠিক তেমনি মানে নিউক্লিয়াস থেকে যে কক্ষপথে ইলেকট্রন গুলো আছে, এগুলোর প্রতি কি ঋণাত্মক ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াস থেকে একটা ধনাত্মক আকর্ষণ বল দ্বারা টান্দা ধরে রাখে। এটাকে বলে কেন্দ্রমুখী বল। এই বলটাকে বলা হচ্ছে কেন্দ্রমুখী বল। আমরা এই কেন্দ্রমুখী বলটা পড়ছিলাম। তারপর হচ্ছে রাদারফোর্ডের মডেলটা সৌর মডেলের সাথে এই জন্য উনি তুলনা করছেন, এই জন্য এবং সে প্রথম নিউক্লিয়াসের আবিষ্কার করছেন, এবং আলফা কণা পরীক্ষার মাধ্যমে সে প্রোটন আবিষ্কার করছেন, এই জন্য রাদারফোর্ডের মডেলের সীমাবদ্ধতা কি, এটা পুরোটাই সমস্যা। ঠিক আছে। যেমন সে কক্ষপথ সম্পর্কে ধারণা দিলেও কক্ষপথের আকার কিরকম হবে, আকৃতি কিরকম হবে, এবং কক্ষপথের ব্যাসার্ধ কিরকম হবে। বলছে যে সূর্য যেভাবে ঘুরে এরকম, মানে সৌরজগতের মতো ইলেকট্রন গুলো ঘুরে, কিন্তু কক্ষপথের আকার আকৃতি ব্যাসার্ধ সম্পর্কে ধারণা দিচ্ছে না। তারপরে বলছে আর কি যে দেখো যে সূর্য এবং গ্রহগুলোর মধ্যে কোনো চার্জ নাই, কিন্তু দেখো প্রোটন নিউক্লিয়াসের মধ্যে প্রোটনের মধ্যে চার্জ আছে, আবার ইলেকট্রনের মধ্যে চার্জ আছে। প্রোটন ধনাত্মক চার্জ, ইলেকট্রন ঋণাত্মক চার্জ। সূর্যের গ্রহের সাথে তুলনা করা চলে না। একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু কিভাবে নিউক্লিয়াসের চারদিকে পরমাণু করে, এটা ব্যাখ্যা দিচ্ছেন আর কি। ঠিক আছে। এটা একটা একাধিক, মানে একটি মাত্র ইলেকট্রন বা মানে যেভাবে ঘুরবে আর কি, এই জিনিসগুলো দেখাইছে একটা বা দুইটা, কিন্তু একাধিক ইলেকট্রন বিশিষ্ট কিভাবে ঘুরবে আর কি নিউক্লিয়াসের চারদিকে ধারণা দেয় না। তারপর বলছে আর কি ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে, এটা আমরা ওই দিন ভিডিওতে দেখাইছিলাম। ভিডিওটাতে কি দেখাইছিলাম, যে আমাকে এখনো দেখা যাচ্ছে, যে আমি যদি এটা চার্জার নিয়ে আর কি, মানে লাস্ট ক্লাসটাতে আমরা এটা দেখেছিলাম যে একটা চার্জার নিয়ে যদি কোনো একটা বস্তুকে এভাবে ছেড়ে দেয় আর কি, ঘুরাইতে ঘুরাইতে, তাহলে সে আস্তে আস্তে শক্তি বিকিরণ করে বৃত্তাকার গতিতে আমার হাতের মধ্যে এসে পড়বে, মানে কেন্দ্রে পতিত হবে। যে কোনো একটা বৃত্তাকার বস্তু শক্তি গ্রহণ করলে তাহলে সে কি করবে, কেন্দ্রে পতিত হবে। তো এই জিনিসটা আমরা বলতেছিলাম আর কি, যে বৃত্তাকার পথে যদি কোনো একটা ইলেকট্রন ঘুরতে থাকে এবং সে শক্তি ছাড়তে থাকে, একসময় নিউক্লিয়াসে চলে আসবে। যদি নিউক্লিয়াসে চলে আসে, তাহলে পরমাণুর অণুর অস্তিত্ব কি হয়ে যাবে, বিলুপ্ত হয়ে যাবে। এই জিনিসটা আমরা বলছিলাম। এরপর আমরা যে জিনিসটা পড়ার চেষ্টা করছিলাম সেটা হচ্ছে বুরের মডেল। বুরের মডেলের মধ্যে আমরা যে জিনিসটা পড়ছিলাম, যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে হ্যাঁ ইচ্ছা মতো ঘুরতে পারে না, সে একটা অনুমোদিত কক্ষপথে বলে, এই কক্ষপথটাকে বলা হচ্ছে অরবিট বা শক্তি স্তর। স্থির কক্ষপথকে এই অরবিটটাকে প্রকাশ করা হয় এন দ্বারা। এন এর মান হচ্ছে ওয়ান। এন এর মান যখন ওয়ান, তখন এটাকে বলে কে শেল। এন এর মান যখন টু, তখন বলে এল শেল। এন এর মান যখন থ্রি, তখন বলে এম শেল। এন এর মান যখন ফোর, ইত্যাদি এন শেল। কোনো শক্তি স্তরে ইলেকট্রনের যেটা কৌণিক ভরবেগ, ইলেকট্রন কিভাবে ঘুরে আমরা বলতেছিলাম উপবৃত্তকার পথে ঘুরে। এরকম উপবৃত্তকার পথটা আমরা গত ক্লাসে দেখাইছিলাম, এইরকম উপবৃত্তকার পথে ইলেকট্রন ঘুরে, বৃত্তকার না। ঠিক আছে। এই উপবৃত্তকার পথে যখন এই যে এই জায়গাটাতে একটা ইলেকট্রন আছে এবং ঘুরতেছে হচ্ছে ইলিপ্টিক্যাল একটা পথে, এই উপবৃত্তকার পথে যখন ইলেকট্রনটা ঘুরতেছে আর কি, বৃত্তকার পথে না ঘুরে এইভাবে উপবৃত্তকার পথে ঘুরতেছে ইলেকট্রনটা, তখন তার একটা এই ইলেকট্রনের কি আছে, একটা ভর আছে। ভরটা কত, 9.11 × 10⁻³ ইলেকট্রন যেই কক্ষপথের মধ্যে ইয়া হচ্ছে আর কি, তার একটা ব্যাসার্ধ আছে। ব্যাসার্ধটা কি, ব্যাসার্ধটা হচ্ছে এটা, যে ইলেকট্রন
যেটা যদি নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্বটা এটা হয় তাহলে ব্যাসার্ধটা হচ্ছে আর। এটা হচ্ছে আর আর ইলেকট্রন একটা ব্যাগ আছে বৃত্তাকার পথে, যে ব্যাগ, এই ব্যাগটা হচ্ছে বি। তাহলে কৌণিক ভরবেগ আছে এম বি আর সমান সমান আছে এন এইচ টুয়াইস পাই বাই ল্যাম্বডা। এইচটা হচ্ছে প্লাঙ্কের কনস্ট্যান্ট, আর এন হচ্ছে কততম কক্ষপথে। প্রথম কক্ষপথে যদি ঘুরে তাহলে হচ্ছে ওয়ান, দ্বিতীয় কক্ষপথে ঘুরলে এন এর মান টু, তৃতীয় কক্ষপথে ঘুরলে এন এর মান হচ্ছে থ্রি। আগে প্লাঙ্ক কনস্ট্যান্ট মান কি 6.26 × আমরা 34 জুল পার সেকেন্ড। এই জিনিসগুলো হচ্ছে আমরা আলোচনা করতেছিলাম আর কি। আচ্ছা, জুল পার সেকেন্ডে না লিখে এখানে যে মিটার স্কোয়ার কেজি বাই 6.626, ঠিক আছে। দেখো এটা 6.626 আমরা মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ড, স্বাভাবিক কেজি দিয়ে হবে যেহেতু পুরোটা কেজি দিয়ে লেগছে, 10⁻⁻31 কেজি। হ্যাঁ। তো এরপর দেখেছিলাম আর কি যে ইলেকট্রন যদি এমন হয় আর কি, যে কোনো একটা শক্তি স্তর থেকে অন্য একটা শক্তি স্তরে যায়, এটা তো হচ্ছে একটা নির্দিষ্ট শক্তির স্তরে ঘোরার সময়। একটু আগে যে সিনটা বলছি এই সিনটা কখন, এই সিনটা হচ্ছে যে একটা নির্দিষ্ট কক্ষপথে যখন ইলেকট্রন ঘুরতেছে, এটা কিন্তু নিচেরটা থেকে মানে প্রথম কক্ষপথ থেকে এটা থেকে লাফ দিয়ে কি, এটা কিন্তু এমন না যে এটা থেকে লাফ দিয়ে হচ্ছে ইলেকট্রনটা এটা চলে গেছে বা উপরটা থেকে মানে শক্তি বিকিরণ করে নিচে নেমে গেছে, এটা কিন্তু এরকম না। আর এরপর আমরা এটা এটা শিখছিলাম যে এটা, যে ইলেকট্রন যদি এমন হয় যে উপরের শক্তি স্তর থেকে এই যে নিচের শক্তি স্তর থেকে শক্তি শোষণ করে উপরেরটাতে চলে যায়, অথবা উপরের শক্তি স্তর থেকে শক্তি বিকিরণ করে নিচেরটাতে চলে আসে, তখন কি হবে, শক্তি মানে নিচ থেকে উপরে গেলে শোষণ করবে আর উপর থেকে নিচে নামলে বিকিরণ করবে। তখন এই শোষিত এবং বিকিরিত শক্তির পরিমাণ, এটা হচ্ছে শক্তির পরিমাণ ইলেকট্রনের এক কক্ষপথ থেকে অন্য কক্ষপথে, এটা হচ্ছে এইচ মিউ। এইচ মিউ সমান সমান হচ্ছে এসি বাই ল্যাম্বডা। ঠিক আছে। সি মানে হচ্ছে কি শব্দের বেগ, সি মানে সি যেটা আমরা কি বলছিলাম, মিউ ল্যাম্বডা। ঠিক আছে। তাহলে মিউ সমান সমান সি বাই ল্যাম্বডা। সি মানে হচ্ছে আলোর বেগ, এবং এটা এই ইলেকট্রনটা কেন, ইলেকট্রনের বেগ আর আলোর বেগ সমান, বুঝতে পারতেছো, এই জন্য সি ইউজ করছে। সি মানে সি সি মানে হচ্ছে লাইট। তো ইলেকট্রনের যে বেগ এটা আর আলোর বেগ কি সমান, এই জন্য দেখো এই জায়গাগুলোতে সি ইউজ করছে। আর বাকিটা তো জানা, আর এই তো প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, এটা যে 6.623 এত হচ্ছে, তো এটা এখান থেকে আমরা অঙ্কগুলো করতে পারবো। তারপর হচ্ছে ইলেকট্রন শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যাবার সময় সে কি করে, প্রিজমের যে পারমাণবিক বর্ণালী বা স্পেকট্রাম তৈরি করে। বুঝতে পারছো বুরের মডেলের সাফল্য কি কি, বুরের সৌরজগৎ কেন্দ্র করে গ্রহগুলোর সাথে না নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরছে। ঠিক আছে। বুরের শক্তি স্তর শক্তি স্তরের আকার সম্পর্কে রাদারফোর্ডের মডেলে কিছু বলা হয়েছে না, কিন্তু বুরের মডেলে বলছে এটা বৃত্তকার। কিন্তু বাস্তবে দেখবে যে বৃত্তকার না, ইলেকট্রন ঘুরে হচ্ছে উপবৃত্তকার পথে। কোন পথে ঘুরে, উপবৃত্তকার পথে। ভুল বলছে হচ্ছে বৃত্তকার, কিন্তু বাস্তবে ইলেকট্রন ঘুরে হচ্ছে উপবৃত্তকার, এটা হচ্ছে বুরের সীমাবদ্ধতা। তারপর বুট দেখাইছে যে মডেলটা, এটার মধ্যে একটা ইলেকট্রন এক শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে গেলে, বা একটা ইলেকট্রন উপরের শক্তি স্তর থেকে নিচের শক্তি স্তরে নামলে একটা বর্ণালী দেখাইছে, হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে। বাস্তবে একাধিক পরমাণু, যেমন নাইট্রোজেন আছে, সোডিয়াম আছে, পটাশিয়াম আছে, এদের তো অনেকগুলো ইলেকট্রনের জন্য অনেক বর্ণালী সৃষ্টি হবে। একাধিক বর্ণালী সে কি করতে পারবে না, ব্যাখ্যা করতে পারবে না। বুঝতে পারছো। দেখা যায় কি অনেকগুলো বর্ণালী সৃষ্টি হয়, এই জন্য একাধিক বর্ণালী কি করতে পারবে না, এক ইলেকট্রন বিশিষ্ট ব্যাখ্যা করলেও। দেখো বুরের মডেলে সে একটা ইলেকট্রন দিয়ে ব্যাখ্যা রাখ দিয়েছে, এই যে দেখো এটা বুরের চিত্রটা, সে একটা ইলেকট্রন উপর থেকে নিচে গেলে নিচ থেকে। কিন্তু এটা তো হাইড্রোজেনের ক্ষেত্রে না, একটা ইলেকট্রন থাকবে, কিন্তু হিলিয়াম হলে কি হইব, আমরা বলতেছিলাম যে কক্ষপথের মধ্যে অনেক ইলেকট্রন থাকবে। হিলিয়াম হইলে ঘটনাটা কি করবো, হিলিয়াম হইলে হচ্ছে এখানে ইলেকট্রন থাকবো, এখানে ইলেকট্রন থাকবো, মানে মিনিমাম মানে দুইটা থাকবো আর কি। ঠিক আছে। যদি তোমার লিথিয়াম হইতো তিনটা মানে এরপরের সকল এটা থাকবো তিনটা, এরকম বাড়তে থাকবে আর কি। তবে একাধিক ইলেকট্রনের ক্ষেত্রে ঘটনাটা কি করবো এটা তো আর ভৌত বিজ্ঞানী ব্যাখ্যা করতে পারে না। তো এই জিনিসগুলো আমরা হচ্ছে গত ক্লাসে পড়ছিলাম আর কি। তো এই জন্য হাইড্রোজেন বর্ণালী ব্যাখ্যা করতে পারলে অন্যান্য বর্ণালীগুলো ব্যাখ্যা করতে পারে না। এটা হচ্ছে ভুরের সীমাবদ্ধতা এবং ভুরের মডেলের সাফল্য, এটা হচ্ছে টানা মুখস্থ। এটা এখন না, এটা যেমন না মেট্রিকে লাগতেছে, এটা কিন্তু আমার ইন্টারও লাগবে এগুলো। বুঝতে পারছো, এখান থেকে এমসিকিউ আসবে, এগুলো পড়বা। ঠিক আছে। ওকে। তো এই জিনিসটা আরো যদি মানে ইয়াটা করে দেখো আর কি, যে ইলেকট্রন, এরপরে বলতেছিলাম যে ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাসের জন্য আমরা কি পড়ছিলাম, এটা গত ক্লাসে পড়ছিলাম আর কি। কে এর মান যখন ওয়ান থাকে তখন শক্তি স্তর হচ্ছে একটা ইলেকট্রন থাকতে পারে টু। সূত্রটা হচ্ছে 2n², মানে কে এর মান যখন ওয়ান তখন ইলেকট্রন থাকবে হচ্ছে প্রথম শক্তি স্তরে দুইটা, মানে n=1 মানে হচ্ছে প্রথম শক্তি স্তর, n=2 হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর। দ্বিতীয় শক্তি স্তরের ক্ষমতা কত, 2 × n², 8টা। তৃতীয় শক্তি স্তর কত, 18টা। চতুর্থ স্তর কত, 32টা। এটা কিন্তু আবার এমসিকিউ হিসেবে আসবে পরীক্ষাতে। মেন ফাইনাল পরীক্ষাতে এমন আসতে পারে যে এন এর মান 4 হলে ওইটা ইলেকট্রন থাকতে পারে। বুঝতে পারছো, এমসিকিউ তে আসতে পারে, আবার সিকিউ তে আসতে পারে। বুঝতে এন এর মান যখন 4 তো 32। তারপর আমরা বলছিলাম যে ইলেকট্রন বিন্যাস 1 থেকে 30 পর্যন্ত, এগুলো শিখার জন্য এই যে দেখো
এটি তোমার হচ্ছে বাসায় শিখার কথা ছিল, তোমরা এটি বাসায় শিখছো আশা করি। হ্যাঁ, এটা তোমাদের হোমওয়ার্ক ছিল, হোমওয়ার্কটা আশা করি বাসায় পড়ছো। দেখো জিঙ্কের ক্ষেত্রে কত, 2 8 8 18। আচ্ছা পরেরটাতে খেয়াল করো ভিতরে ঢুকছে কেন, এটা পরে ব্যাখ্যাটা পাইবা আর কি। যে দেখো প্রথমটা হচ্ছে 1, এরপরটা 2, তাহলে প্রথম শক্তি স্তর শেষ। তো 3 নাম্বারটা কি দিকে দিয়েছে, দ্বিতীয় শক্তি স্তরে প্রবেশ করছে। দুইটা তো, প্রথম শক্তি স্তরে সর্বোচ্চ ধারণ ক্ষমতা কয়টা, এই জিনিসটা বুঝো কিনা। এন এর মান 1 মানে হচ্ছে 2n²। প্রথম শক্তি স্তরে সর্বোচ্চ ধারণ ক্ষমতা হচ্ছে দুইটা। প্রথম শক্তি স্তরে সর্বোচ্চ ধারণ ক্ষমতা এন এর মান 1 মানে 2n²। প্রথম শক্তি স্তরে সর্বোচ্চ ধারণ ক্ষমতা হচ্ছে দুইটা, বুঝছো। এরপরে শক্তি স্তর 8টা, এরপরে কয়টা, 18টা, এরপরে কয়টা, 32টা, বুঝছো। এন এর মান হচ্ছে 4। দেখো প্রথম শক্তি স্তরে হাইড্রোজেন ঢুকছে, দ্বিতীয় শক্তি স্তরে হিলিয়াম, দুইটা হয়ে গেছে। তাহলে প্রথম শক্তি স্তর কিন্তু ফিল আপ। হাইড্রোজেন এবং হিলিয়াম দ্বারা যে শেলটা ফিল আপ, এই শেলটা হচ্ছে কে শেল, বুঝতে পারছো। হাইড্রোজেন এবং হিলিয়াম দ্বারা তোমার কে শেল ফিল আপ হয়ে গেছে। কে শেল ফিল আপ হয়ে গেছে মানে সবকিছু শেষ হয়ে গেছে, বাট এমন না। এবার দেখো 3 নাম্বারটা কই যাবো, তো কে শেল তো ফিল আপ, এরপরটা যাবে এল শেলে। যখন পারমাণবিক সংখ্যা 3 লিথিয়ামের ক্ষেত্রে, তারপরে যাবো, তারপরে যখন এক বাড়তেছে তখন এল শেল। এল শেল সর্বোচ্চ কয়টা নিতে পারবো, 8টা পর্যন্ত নিতে পারছে, মানে এল শেলও ফিল আপ। এল শেলে ফিল আপ হওয়ার পরে এরপরে যাবে কত, এম শেলে। 1 2 3 4 5। দেখো এইভাবে এম শেলে যেতে যেতে 18 পর্যন্ত গেছে। 18 যাওয়ার পরে দেখো এম শেলের তো কয়টা নেওয়ার কথা, আর 18টা নিচে। নেওয়ার পরে দেখো 2 8 আর 2 10 আর 18। তারপরে দেখো এম শেলে এটা কত হওয়ার কথা, 19 নাম্বারটা 2 8 8 9 হওয়ার কথা না, হয়েছে সূত্র অনুসারে 9 10 এইভাবে হওয়ার কথা। কারণ তৃতীয় শেলে সর্বোচ্চ ধারণ ক্ষমতা কয়টা, 18টা না। প্রথম শেলে দুইটা, দ্বিতীয় শেলে কয়টা, 8টা, তৃতীয় শেলে সর্বোচ্চ ধারণ ক্ষমতা কয়টা, 18টা। 18টা। তাহলে তো এটা তো 2 8, তারপর 8 হয়ে 1 হয়ে গেছে। তো 2 8 8 9 হওয়ার কথা না, মানে তৃতীয় শেলটা 18 হয়ে না, তারপর চতুর্থ শেলে যাইতো। আমার কথাটা কি বুঝতে পারছো। তো তৃতীয় শেলটা 8 হয় না, মানে 9 হয় নাই কেন, তৃতীয় শেলটা 9 এই কারণে হয়েছে না, এই তৃতীয় শেলের 9 এর তুলনায়, আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। তৃতীয় শেলের 9 এর তুলনায় তৃতীয় শেলিটা কত হওয়ার কথা, মানে তৃতীয় শেলের সর্বোচ্চ ধারণ ক্ষমতা কত, 18টা। 18। তাহলে তাহলে 18 নম্বরটা কত হয়েছে, 2 8 8। দেখো এই যে আর্গনের ক্ষেত্রে, আর্গনের ক্ষেত্রে কি হয়েছে, 2 8 8। তাহলে পটাশিয়ামের ক্ষেত্রে কত হওয়ার কথা, 2 8 8 9 হওয়ার কথা, ঠিক না। 9 কি হয়েছে, না। 9 না হইয়া 2 8 8 আছে থেকে আবার কই চলে গেছে, চতুর্থ শক্তি স্তরে চলে গেছে। কত নম্বর, ওই যে এন শক্তি স্তরে চলে গেছে। কততে চলে গেছে, এল শক্তি স্তরে। কারণ কি, কারণ হচ্ছে কি জানেন, এই 9 এর তুলনায়, মানে এটা 2 8 8 9, 9 এর তুলনায় এই এন মানে চতুর্থ শক্তি স্তরের শক্তি কম। 9 এর তুলনায় চতুর্থ শক্তি স্তরের শক্তিটা কি কম। কম। ইলেকট্রন সর্বপ্রথম কম শক্তি স্তরে প্রবেশ করবে, তারপরে উচ্চ শক্তি স্তরে প্রবেশ করবে। জিনিসটা আসলে কি রকম একটু দেখায়। জিনিসটা হচ্ছে অনেকটা এই টাইপের। দাঁড়াও, লিখে কোনো মজাই হবে না। হুম, এটাতে আয়। এই জিনিসটা দেখার বোঝার চেষ্টা করো। এটা হচ্ছে আর কি।
আমি একটু বোঝানোর জন্য এটা এটা লেখ একবার ঠিকঠাক মতো যে হইতাছে এটা না, এটা তোমাদেরকে ফ্লেভার দিতেছে। মানে ইলেকট্রন এই নিচের এই লেভেলে আছে, মনে করো জিরো স্টেটে আছে, নিচের লেভেলে আর কি, গ্রাউন্ডে আছে আর কি। বুঝতে পারছো? এটা তো এক্স এক্সিস, নিচে গ্রাউন্ডে আছে। আর ওয়াই এক্সিস গুলো হচ্ছে তোমার শক্তি স্তর। তো প্রথমটা হচ্ছে কে, মানে এন এর মান কত, ওয়ান। এরপরটা কি তা, এল, এন এর মান কত, টু। এরপরটা কি তা, এম, এন এর মান কত, থ্রি। এরপরটা কত, এন, এন এর মান কত, ফোর। ফোর। বুঝছো কি? তো প্রথমটা প্রথমটা ইলেকট্রন নিতে পারবো কয়টা, দুইটা, একটা প্লাস আর একটা মাইনাস, এই দুইটা। এরপর একটা নিতে পারবো কয়টা, আটটা। ওইটা নিতে পারবো 8টা। 8টা। আটটা। দেখো এই যে মনে করো চার চার আটটা। এরপর ওটা নিতে পারবো মনে করো আটটা, না 18টা। কিন্তু দেখা যায় কি যে এই পটাশিয়ামের ক্ষেত্রে গেলে, মানে আমি এমনি এই ব্যাখ্যাটা ঠিক না, তারপর আমি বোঝানোর জন্য বলতেছি আর কি। পটাশিয়ামের ক্ষেত্রে গেলে আটটা হওয়ার পরে এটা আটটা একটা সুস্থিত বন্ধন, আট একটা কি বন্ধন, সুস্থিত বন্ধন। তো এই আটের মধ্যে যাওয়ার পরে এটা ওই 19-এ চলে যায়, এই যে 4 নম্বরে চলে যায়। 3 নম্বরে আটটা ফিল আপ করার পরে তো এই জায়গাটা মোটামুটি ফিল আপ হয়ে গেছে, খালি তেমন জায়গা নাই। ওই তুলনায় এটা 9 নাম্বার হওয়া যতটুকু কঠিন, ইয়ানে নই হইতে তার যতটুকু শক্তি লাগে, এর চেয়ে কম শক্তি ব্যয় করে সে কই চলে যায়, উপরের শক্তিতে চলে যায়। এই জন্য কই হয়, এটা এনে গেছে, এটা নই না হইয়া। নই হইতে যতটুকু শক্তি লাগে এর চেয়ে কম শক্তি ব্যয় করে দেয়, উপরটা খালি না। হ্যালো? জি স্যার। একটা বেঞ্চে মনে করো 18 জন বইতে পারবো, বিষয়টা বোঝার চেষ্টা করো। কিন্তু অনেক মোটা হাটা ফেটলা ফুটলা মিললে এটা বয়ে গেছে মনে করো এরা, মনে করো আটটা বসে এমন ভাবে যে এটা বসানোর জায়গা নাই, পাশের বেঞ্চটা খালি আছে একটু দূরে। তো তুমি এই ধাক্কা ধাক্কি করে কি এটা বইবা নাকি, যেটা খালি আছে এটা ফালদা বয়ে যাবো গা। স্যার যেটা খালি আছে সেটার মধ্যে। স্বাভাবিকভাবে এটা হচ্ছে 3 নাম্বার শক্তি স্তর, এটা হচ্ছে 4 নাম্বার শক্তি স্তর। তো এ দেখছে কি 4 নাম্বার শক্তি স্তর পুরোটাই কি খালি। আর 4 নাম্বার শক্তি স্তরে শক্তিও কম। এই আ- মানে 3 নাম্বার শক্তি স্তরে আটটা ফিল আপ হওয়ার পরে সে অনেক বেশি শক্তিশালী হয়ে গেছে। বুঝতে পারছো? ওই তুলনায় এই জন্য পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি থ্রি ডিতে, মানে 19তম ইলেকট্রনটা আর কি, বুঝতে পারছো, থ্রি ডিতে না যায় কি করছে, ফোর এস এ প্রবেশ করে ফেলছে। মানে 4 নাম্বার শক্তি স্তরে গেছে, কারণ থ্রি ডি শক্তি অনেক বেশি। আর এখানে আটটা ফিল আপ করার পরে, মানে P8, সরি P6 ফিল আপ হয়ে যাওয়ার পরে ডি অরবিটালে অনেক পৌঁছাইতে, ডি অরবিটাল হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত, ডি তে পৌঁছাইতে অনেক শক্তি লাগে। এগুলো পরে পড়ামো, টেনশন করার কোনো কারণ নেই। মানে আশা করি বুঝতে পারছো কনসেপ্ট। আমি যে জিনিসটা বুঝাইতে চাইছি এটা হচ্ছে যে চতুর্থ শক্তি স্তরের শক্তিটা কম তৃতীয় শক্তি স্তরের তুলনায়, মানে আটটার পরে আর কি। এই জন্য গেছে। এটা আমি অনেক এক্সপ্লেন করে বুঝাবো। মানে এটা এরকম হইলে তখন এটা বুঝার চেষ্টা করবো আর কি, ঘটনাটা এরকম ঘটছে এই জন্য এরকম হয়েছে। তারপর দেখো, দেখো, তারপরে আবার দেখো, তারপরটা কত, এক হয়েছে, 19টা। আবার ক্যালসিয়ামটা কি হয়েছে, 20। তারপর আবার দেখো, আবার কিন্তু ইয়ান আর আট নাই, অন এটা কি হয়েছে গা, 9। কি হয়ে গেছে, 9 স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে। দেখছো, 9 যে হয়েছে। তারপরে আবার টাইটেনিয়ামের ক্ষেত্রে কি হয়েছে, টিটিএমের ক্ষেত্রে 10। মানে এন বাড়তেছে। মানে এটা 2 হওয়ার পরে, 2 হওয়ার পরে আবার এদিক দিয়ে কি করতেছে, বাড়তেছে। মানে তখন আবার 2 হওয়ার পরে এনটা আবার সুস্থিত হয়ে গেছে, কারণ কি এন আর এন যখন এক জোড় হয়ে গেছে, এন আর হে ফালদা ইচ্ছা করলে এনের মধ্যে বসতে পারবো না। বুঝছো নি? হ্যাঁ, প্রথমটা খেললে গেছিল এই জন্য ফালদা হয়ে গেছে গা। কিন্তু যখন 2 জন হয়ে গেছে গা, তখন এন কইতেছে না তুমি আগে তোমারটি ফিল আপ করে আয়, এরপর আমার কাছে বইও। বুঝছো নি? তো এই জন্য সে আবার এনডেটটি ফিল আপ করতে গেছে, ফিল আপ করে গিয়ে আবার কি হয়েছে, আবার এখানে এসে দেওয়া একটা ঘটনা ঘটছে। ঘটনাটা হয়েছে এরকম, এখানে এসে দিয়ে হে 16টা, আবার এটার মধ্যে করে আছে দুইটা। বুঝছো নি? তো হে করতেছে আরে 16 2। তো হে ইয়ার মধ্যে 17 করতে চাইছে। তো 17টা হচ্ছে খুবই আনস্টেবল, 17টা কি খুবই আনস্টেবল। তো হে কি করছে, এখান থেকে আরেকটা টান দিয়ে এনে লয়ে গেছে, নিয়ে করছে 18টা, আর এটারে করছে একটা। কেমনে করে এই এই গ্রাফটা দিকে বুঝার কোনো জু নাই, বা এই টেবিলটা দিকে বুঝার কোনো জু নাই। কিন্তু আমি এটা প্র্যাকটিক্যালি তোমাদেরকে ধীরে ধীরে দেখাবো আসলে কেমনে করে। আর এটা একটু বোঝার চেষ্টা করো আর কি, যে 17টা আনস্টেবল, সেই স্টেবল হওয়ার জন্য, মানে পূর্ণ হওয়ার জন্য আর কি, সে কি করবে, এই এখান থেকে একটা নিয়ে 18 হয়েছে। এটা তো এই এই যে বিন্যাসটা এটাও শিখা লাগবে। এটা হচ্ছে তোমার বুরের মডেল অনুসারে ইলেকট্রন বিন্যাস আর কি, কে শেল এম শেল তার, এটা ইম্পর্টেন্ট না, তারপরে শিখা লাগবে, কারণ এটা লাগবে পরীক্ষায় আসবে। 9 10 যদি সহজ প্রশ্ন হইতো এটা দিব।
বুঝতে পারছো কিনা? প্রশ্ন যদি খুবই সহজ হয় এটা এমসিকিউ হিসেবে আসবে, আবার সিকিউ হিসেবে আসবে। যদি সহজ প্রশ্ন হয় ব্যাপারটা বোঝার চেষ্টা করো। আর যদি প্রশ্ন একটু স্ট্যান্ডার্ড হয় বা কঠিন হয় তখন কি করবো? এইভাবে শেল বাই করতে দিব না, তখন দিয়ে দিব এটা এন ইজ ইকুয়াল টু জিরো হলে এস পি ডি এফ, এই যে উপশক্তি স্তর এগুলো দিয়ে দিব, ইলেকট্রন বিন্যাসের নীতি, এই জিনিসগুলো দিয়ে দিব। বুঝতে পারছো কিনা? আমার কথা কি শোনা যায়? জি স্যার। ওকে, এখন আমরা একটু সহজটা করি, তারপর আবার কঠিন জিনিস পড়ো। এখন আসলে আমরা একটু আমি গ্যাপ দিছি, গ্যাপ দিয়ে নিচে নামছি, মানে আইসোটুপে ঢুকছি আর কি। একটু সহজটা পড়ি, কারণ একটু কঠিন কঠিন জিনিস পড়তেছে তো, বেশি কঠিন বলে মাথা ঘোরাবে। এখন এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করো। আইসো শব্দের অর্থ হচ্ছে সমান। আইসো শব্দের অর্থ কি? সমান। টুপ মানে সমান। কি? প্রোটন। আইসো শব্দের অর্থ হচ্ছে সমান, এই জিনিসটা মনে রেখো। আর টুপ মানে কি? প্রোটন। আইসোটুপ কথাটার মানে কি তা? প্রোটন সমান, কে সমান? আইসোটুপ। প্রোটন সমান। আইসোটুপ কথাটার মানে হচ্ছে প্রোটন সংখ্যা সমান। প্রোটন সংখ্যা সমান। বুঝতে পারছো? কারণ দেখো তুলে, আর আইসু মানে হচ্ছে সমান, বার মানে হচ্ছে কি জানো? বর। বার মানে কি? বর। বর। আইসু বার শব্দটার কত হচ্ছে বর সংখ্যা সমান। বুঝতে পারছো? আর আইসু টুন এটা হচ্ছে আইসু বার, মানে বর সমান। আর আইসু টুন মানে নিউটন সমান। নিউট্রন সমান, নিউট্রন। এখন দেখো আমি এতে বুঝাইলাম একবারে। আইসোটুপ মানে কি? প্রোটন সমান। তাহলে প্রোটন সমান হলে পার্থক্য ভিন্ন ভিন্ন থাকবো কোনটা? বর আর নিউটন ভিন্ন থাকবে। দেখো যে সকল মৌলের প্রোটন সমান, ঠিক আছে, এবং তাদের ভর সংখ্যা এবং নিউটন সংখ্যা ভিন্ন, তাকে কি বলে? আইসোটুপ বলে। আইসোটোপ বলে। হ্যাঁ। তাহলে দেখো প্রকৃতিতে হাইড্রোজেনের তিনটা আইসোটুপ হচ্ছে, মানে হাইড্রোজেনের 7টি আইসোটুপের মধ্যে প্রকৃতিতে পাওয়া যায় হচ্ছে তিনটা। আইসোটুপ দেখো এখানে প্রত্যেকটা ক্ষেত্রে হাইড্রোজেনের প্রোটন কত? ওয়ান। এটার প্রোটন কত? ওয়ান। এটারও প্রোটন কত? ওয়ান। এটার প্রোটন কত? ওয়ান। এটার প্রোটন কত? ওয়ান। ওয়ান দিকে লেখছে না, ও এটার প্রোটন কত? ওয়ান। এটার প্রোটন কত? ওয়ান। কিন্তু এই 7টা আইসোটোপের ভর কি সেম? না। না, ভর কত? প্রথমটার এক, এরপরটা কত? দুই, এরপরটা তিন, এরপরটা চার, এরপরটা পাঁচ, এরপরটা ছয়, সেটা। আইসোটোপ মানে একই মৌল হইব। আইসোটোপ মানে কথাটা কি? প্রোটন সমান মানে কি? মোলটা কি হইব? প্রোটন সংখ্যাটা সমান হইবো আর বল সংখ্যা নিউটন সংখ্যা ভিন্ন হইবো। হ্যাঁ, প্রোটন সমান মানে কি? মৌলটা কি এক? একই মৌল। প্রোটন সংখ্যা কথাটা হুম। মানে কি? আইসোটোপ এটা কোন মৌলের মধ্যে একই হইব? বলে। একই মৌল। মৌল কিন্তু চেঞ্জ হইতো না, কারণ প্রোটন সমান থাকলে কি মৌল চেঞ্জ হইতে পারবো? না। না। এখানে খেয়াল করি, এটার ভর ওয়ান। এটার মধ্যে নিউটন কত? এটা নিউটন সংখ্যা কত? এই ওয়ানটা ফুল ফুল লেটার মধ্যে নিউটন কত? শূন্য। ওয়ান মাইনাস ওয়ান। নিউটন কত? ভর বিয়োগ প্রোটন সংখ্যা না, প্রথমটা নিউটন শূন্য, এরপরটা নিউটন কত? ওয়ান। ভর বিয়োগ প্রোটন হুম। সংখ্যা ওয়ান। এরপরটা নিউটন কত? দুই। এরপর হচ্ছে দুই। এরপরটা তিন নিউটন। হুম। নিউটন মানে কি? ভর সংখ্যা বিয়োগ প্রোটন সংখ্যা। এরপরটা চার, এরপরটা পাঁচ, এরপরটা ছ। হ্যাঁ, তারপরে এই ছয়। দেখো, এগুলোর মধ্যে নিউটন প্রত্যেকটা কি ভিন্ন কিনা? জি স্যার। জি স্যার। প্রত্যেকটা নিউটন ভিন্ন। এটা কিন্তু ইন্টার আইব, মেডিকেল এডমিশন আইব, এটা বুঝার বিষয়। প্রত্যেকটা নিউটন ভিন্ন, কিন্তু ভর সংখ্যা কি? ভিন্ন। দেখো প্রত্যেকটা ভর ভিন্ন, কিন্তু প্রোটন সংখ্যা কি? এক। সেম। বুঝতে পারছো? এটা নিয়ে তার কারো হুম। কনফিউশন না, নাকি কনফিউশন আছে? না স্যার। না এখন স্যার। এটা পরীক্ষা দেয়, হাইড্রোজেনের তিনটি আইসোটোপের নাম কি দেখিতে? একটা নাম হচ্ছে প্রোটিয়াম, ডিউটেরিয়াম, আর একটা নাম কি? ট্রিটিয়াম। তাহলে প্রোটিয়ামের সংকেত রাখিতা। হুম। প্রোটিয়ামের সংকেত রাখি। এই, প্রোটিয়ামের সংকেত হচ্ছে উপরে হাইড্রোজেন ওয়ান, নিচে ওয়ান।
প্রোটিয়ামের সংকেত কি? উপরে হাইড্রোজেন একটা, নিচে একটা। ঠিক আছে। হাইড্রোজেনের যেই নাম, প্রোটিয়াম কি একই নাম। প্রোটন সংখ্যা এক, ভর সংখ্যা এক, আর নিউটন সংখ্যা কত প্রোটিয়ামের ক্ষেত্রে? শূন্য। জিরো। ডিউটেরিয়াম, ডিউটেরিয়ামের মধ্যে প্রতীক কোনটা? ডি। উপরে টু, নিচে ওয়ান। প্রোটন ওয়ান, ভর দুই, নিউটন ওয়ান। আর টিটিয়ামের প্রতীক কোনটা? এটা, এটা মেডিকেল এডমিশন টেস্টে আসছিল, স্টুডেন্ট পারছে না কিন্তু, বুঝছো নি? কারণ স্কুলে তো পড়বা, পড়লে দেখবা যে কোনটা যে পড়তে হইব এটা বুঝবা না, টেস্ট লাগিয়ে দিবা। এই জন্য এখান থেকে শিখে যাও কোনটা কেমনে পড়ন লাগে। নাকি এটা বুঝতে কি কোনো সমস্যা আছে? যে এটা টান, মানে টানা মুখস্থ করে ফেলবা যে কোনটা দিয়ে কি বুঝেছি। টিটি, টিটিয়া মানে তিনটা, ডিউ মানে ডিউ মানে দুইটা, আর প্রু মানে একটা, প্রোটিয়াম। বুঝছো? এই সংকেত গুলো লাগবো, এই হাইড্রোজেনের তিনটা আইসোটোপ নিয়ে লাগবা। আচ্ছা, তাহলে প্রকৃতিতে হাইড্রোজেনের সাতটা আইসোটোপের মধ্যে প্রকৃতিতে পাওয়া যাচ্ছে তিনটা, তাহলে ল্যাবরেটরিতে পাওয়া যাবে কয়টা? প্রকৃতিতে তিনটা পাওয়া গেলে ল্যাবরেটরিতে পাওয়া যাবে কয়টা? হাইড্রোজেনের আইসোটোপ কয়টা? সাতটা। প্রকৃতিতে পাওয়া যায় তিনটা, ল্যাবরেটরিতে পাওয়া যাবে কয়টা? চারটা। চারটা। এখন তো আইসোটোপের বিভিন্ন পরীক্ষা আইবো, পরীক্ষার মধ্যে এমনি দিব অক্সিজেন। বলতেছি পরীক্ষার মধ্যে আইসোটোপের দিব এমনি। না এমনি দিত না, আর একটু কঠিন করে দিব। দেখো এক্স, বুঝছো? এখানে একটা দিছে এক্স, বুঝছো নি? হুম। জি স্যার। এখানে দিছে এক্স, এখানে দিছে এক্স, এখানে দিছে নাইন, এখানে দিছে নাইন, এখানে দিছে 18, এখানে দিছে 19। তাহলে এই এই এক্স আর ওয়াই এরা পরস্পর কি? মানে ধরো এটা এক্স না, এই পরেরটা, পরেরটা হচ্ছে ওয়াই। মানে প্রশ্নের মধ্যে ওয়াই লেখা আর কি, বাস্তবে ওয়াই কিনা, বাস্তবে ওয়াই কিন্তু আমার আরেক জিনিস। প্রশ্নের মধ্যে এটা দেওয়া আছে এক্স, আর এটা কি? ওয়াই। বুঝছো? এটা এক্স, আর একটা মূল কি বলছে? ওয়াই। এক্স আর ওয়াই পরস্পরের কি? পরস্পরের কি আইসোটোপ, আইসোবার নাকি কিতা? এ কাফি, কাফি কি আমার মিউট করা? এ কে পারবা বলো? গেছে গেটা সাজিয়ে গেছে। এ তানজিবুল বলো। মাইক্রোফোন প্রবলেম, মাইক্রোফোন ঠিক করবা। এ কে পারবা বলো? এক্স ওয়াই পরস্পরের কি আইসোটোপ, আইসোবার নাকি আইসোটোন? এই স্টুডেন্ট, এই এক্স এর নিচে, এই নিচের যেটা, এই যে প্রশ্নবোধক দিছি, এই জায়গাটার মধ্যে কি থাকে? এই প্রশ্নবোধক জায়গাটার মধ্যে কি থাকে? কথা কোনা কেড়ে, আমাকে কি শোনা যায় না? হ্যালো, আমাকে কি শোনা যায় না? জি স্যার। আরে ঘুমাই গেলে কেমন নেবো? আমাকে শোনা যায় না? জি স্যার। জি এই তাহলে স্যার। বলবা না, তাহলে রেসপন্স করো না কেন? যদি না বুঝলে সমস্যা আছে। যে সহজ করো তো, সহজ করে না বুঝলে তোমার অনেক বড় বিপদ। পরে আমার গালি প্রোটন সংখ্যা নাকি? তুই এখানে প্রোটন প্রোটন সংখ্যা সংখ্যা। থাকে, এই তো প্রোটন সংখ্যা থাকে, তো প্রোটন সংখ্যা থাকলে একটু দেখো যে এক্স এর এখানে প্রোটন নাই, তাহলে ওয়াই এর প্রোটন নাই, তাহলে এক্স যে কথা, ওয়াই ওয়াই কি? একই কথা। একই কথা। বুঝছো কিনা? এক্স যে কথা, ওয়াই কি? একই একই, কথা। একই কথা, মানে জামা দুইটা ভিন্ন পড়ছে আর কি। মানে হ্যাঁ একটা রঙিন জামা পড়ছে, ছোঁয়া একটা রঙিন জামা পড়ছে, আর একটা সাদা জামা পড়ছে, কিন্তু আসলে হে ছোঁয়া হয়। এটা কেমনে বোঝা গেছে? মানে হের আব্বার নাম যে আমুর নাম ওই, এবং হের মেয়ের নাম ওই, ব্যাপারটা হচ্ছে এটা, এটা জেনেটিক কোড দিয়ে আর কি। তো এখানে খেয়াল করো যে এক্স, এক্স এর পূরণ সংখ্যা নাইন, ওয়াই এর পূরণ সংখ্যা নাইন, তাহলে এক্স যে ওয়াই কি? সে ওই। একই। মানে প্রশ্নের মধ্যে লেখছে ভিন্ন আর কি। তাহলে এরা পরস্পরের
আইসোটোপ, এরা পরস্পর কি আইসোটোপ। আইসি আর এটা এমনি বোঝা যায়, দেখো এটার 18 19 ভর কি ভিন্ন, ভর কি ভিন্ন। 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 আবার আবার দেখো নিউটন কত, এটার ক্ষেত্রে নিউটন কত, এটার ক্ষেত্রে নিউটন হচ্ছে 9, আর এটার ক্ষেত্রে নিউটন কত 10। বুঝছো, নিউটনও ভিন্ন, নিউটনও ভিন্ন, বড় ভিন্ন। ভিন্ন। তাহলে সেম হইব কোনটা? প্রোটন। সেম হইব কোনটা? প্রোটন। তাহলে প্রোটন। এক্স ওয়াই এই দুইটা মৌল আসলে কি বলতো? এই দুইটা মৌল হচ্ছে আইসোটোপ, এবং এই মৌলটা হচ্ছে ফ্লুরিন। মৌলটা কি? সরি। এটা যদি না পারো তাহলে কোনো বিপদ আছে, মানে প্রচন্ড পরিমাণ বিপদ আছে, তুমি সৃজনশীল বুঝতে পারবে না। 9 10 বাইরে যাবে গা, কিন্তু ইন্টার বা এডমিশন টেস্টে গিয়ে আমার গেলে রুইতে কিতা পড়াইছে পড়াইছে। আর অন বুঝলে পরে হাসান মাসুদের নাম নিবে, ওয়াও অনেক কিছু পড়াইছে। ঠিক আছে, তখন আমার নামে বলবো যে ঠিক আছে অনেক ভালো পড়াইছে। ইন্টারে গেলে তখন দেখতে পারবো আর কি। আর ইন্টারে তখন ভাগ্য ভালো থাকলে আবার আমার কাছে পড়তে পারবো, সমস্যা নেই, এটা দেখা যাক সিচুয়েশন, ভালো কোনো কলেজে চান্স পেলে। তো যে জিনিসটা বলতেছিলাম আর কি, যে এই জন্য বেসিক জিনিসটা খুব জরুরি আর কি, যেটি স্কুলে তো বুঝবা না, মানে মানে পড়ে যেতেছে কিন্তু কি পড়তেছে এটা ধরতে পারবা না। যেমন আরেকটা দেখাই, আরেকটা এবার একটু সহজ। যেমন এক্স ওয়াই না দিয়া দিব এরকম উ, ঠিক আছে, এখানে দিছে কি উ, বুঝছো নি? এখানে দিছে উ, এখানে দিছে উ দিয়া, দেখো সহজ দিব আর কি, মানে কি খুবই সহজ। এটা দিছে মনে করো 16, আর এটা দিছে কত 17। এরা পরস্পর কি উ নিচে দিছে না গুস্তা, এরা পরস্পর কি, সমান। এরা পরস্পর কি, একটু বোঝার চেষ্টা করো। পারমাণবিক ভর 16 কার? আরে পারমাণবিক বল 16 কার? রেসপন্স করো না কেন? পারমাণবিক ভর 16 কার, ভর 16 কার? তুমি শিখো নাই? অক্সিজেনের ভর 16 কার? এই শুনতেছো? ভর 16 কার? অক্সিজেন। অক্সিজেনের। তাহলে 16 যদি হয় অক্সিজেন, এটাও কি অক্সিজেন হয়, 17 নাম্বারটা অক্সিজেন হয়। তাহলে ইয়ানে কি হইব, ইয়ানে হইব 8। এখানে কি 18 হইব? নম্বর। 8 হইব। বুঝছো নি? অক্সিজেনের আইসোটোপ পাওয়া যায় হচ্ছে তিনটা, একটা 16 17 আর একটা হচ্ছে 15। ও, এভাবে আইসোটোপটা তো বুঝে গেছে, আইসোটোপটা বুঝছো না? হুম, জি। আইসোটোপটা বুঝছো কিনা? ওকে, আইসোটোপ বুঝে গেছে। এখন আয়ো এরপরটা পড়ি। আইসোটোপ যেহেতু বুঝে গেছো, আইসোটোপ হইবে কোন মৌলের মধ্যে? একই মৌলের মধ্যে, কিসের মধ্যে হইব? একই মূলের মধ্যে। মধ্যে। একই মৌলের মধ্যে। এখন আসো এরপরটা করি। আইসোবার, আইসোবারের ক্ষেত্রে দেখো, মানে ভর সংখ্যা সমান হবে, তাহলে ভিন্ন হইব কি দেখি তা? ভর সমান, আইসোবারের সংখ্যাটা কি ভর সমান হবে, তাহলে প্রোটন আর নিউটন ভিন্ন হইব। ভিন্ন হইব কি কি? প্রোটন ও প্রোটন। নিউট্রন। আইসোবার মানে কি ভর সমান, ভিন্ন হইব কি দেখি তা? নিউটন আর প্রোটন হইব ডিফারেন্ট। বুঝতে পারছো? এখন খেয়াল করো একটা উদাহরণ দিয়ে, এবার আইসোটুন আর আইসোটুনের মধ্যে কি হইব, নিউটন সমান হইব। তাহলে আইসোবার যদি হয়, খেয়াল করো আইসোবার যদি হইতে হয়, ঠিক আছে, তাহলে অবশ্যই তাকে কি হইতে হবে, ভিন্ন মূল হইতে হবে। দুইটা কি হইতে হবে? ভিন্ন মূল হয়। ভিন্ন মূল হইতে হবে। দেখ আমি তোমার কেমন বুঝবা, এক্স পন্ড, এক্স পন্ড, আর এটা কি ওয়াই 16। বুঝছো? এক্স পন্ড ওয়াই 16।
অথবা আর আর একটু ইজি করি। আল্লাহ জানে, বুঝতেছে। x14, খেয়াল করো, x14 y16, তাহলে x14 এই মূলটা কি? এটা এই x যদি 14 হয়, এখানে প্রশ্নবোধকে যে কত জায়গায় কত হবে? 7। আর y16 এখানে কত হইব? নিচে চার 8। 8। আট হয়। 8। দেখো, তো এটা কি, দেখো 7 8, তাহলে এটার পূরণ সংখ্যা ভিন্ন। এটার ক্ষেত্রে নিউটন কত? 14 থেকে ইয়া বিয়োগ করলে নিউটন হচ্ছে 7। বুঝতে পারছো? এটা নিউটন 7। আর এটা নিউটন কত? 16 থেকে 8 বিয়োগ করলে নিউটন কত? 8। তো দেখো, তাহলে এই দুইটা মৌল কি? এক্স মৌলটা হচ্ছে নাইট্রোজেন, সরি নাইট্রোজেন না, হ্যাঁ নাইট্রোজেনের তো, নাইট্রোজেন। আর ওয়াই মৌলটা কি? অক্সিজেন। বুঝছো কিনা? তুলে আইসোবারের ক্ষেত্রে খেয়াল করো, বোর দুইটা কি হয়? ভিন্ন হয়। আরে সরি, বোর না, এটা কি হলো? আইসোবারের ক্ষেত্রে বোর দুইটা সমান হইব। আমি এখানে একটু ভুল লিখছি, এটাও 16 হইতে হইব। কারণ আমি উদাহরণটা বানাইতে গিয়ে একটু ভুল বানাই লিখছি। দেখো, এটা হচ্ছে নাইট্রোজেন, নাইট্রোজেনের একটা ইয়ে আছে যেটার বড় হচ্ছে 16, মানে আইসোটোপ আছে যেটার বড় হচ্ছে, আমি যেন লেখলি যেটা মুচ্ছা থাকা মোমো। এটা আবার কোন কাহিনী হইলো? নাইট্রোজেন আছে যেটার বড় হচ্ছে 16, বুঝছো? আর অক্সিজেন একটা আছে যেটার বড় কি 16। তো এই দেখো, এই দুটোর ভর সমান, কিন্তু এদের প্রোটন সংখ্যা ভিন্ন, আবার নিউটন সংখ্যা ভিন্ন। বুঝছো? তো এটার ক্ষেত্রে নিউটন কত? 9 7 16, এখানে নিউটন হচ্ছে 9, আর এটা হচ্ছে 8। আরো উদাহরণ দিই, দেখো, দেখলে বুঝতে পারবো। ফসফরাস আছে না, ফসফরাস? হুম, কি জি ফসফরাস? স্যার। কি ফসফরাসের একটা ইয়ে আছে, কত জানো নি? ফ্লুরিনের কাছাকাছি কেটা আছে? ফ্লুরিন 35। মনে করো ফসফরাস, কার কার কাছাকাছি? ফসফরাস 30 না? ফসফরাস আর সিলিকনের মধ্যে দিয়ে দিত। সিলিকনের একটা আইসোটোপ আছে ধরো, আর কি আমি জাস্ট উদাহরণ দিতেছি আর কি, যেটা হচ্ছে কত? 28। ফসফরাসের হচ্ছে 30। ওর ফসফরাসের একটা আইসোটোপ আছে যেটা হচ্ছে কত? 28। বুঝছো কিনা? এটার পারমাণবিক সংখ্যা হচ্ছে 14, এটা হচ্ছে 15। এরা পরস্পরে কি আইসো বার, বার। এরা পরস্পর আইসোবার। তাহলে আইসোবার মানে কি? দুটা ভিন্ন মৌল হইতে হবে। কি হইতে হবে? দুইটা ভিন্ন মৌল হতে হবে। দুটা ভিন্ন মৌল হইতে হবে, এক মৌল হইলে হইতো না। আর এরপর হচ্ছে আইসোটুন। আইসোটুন কিরকম? দুইটার পার্থক্য সমান হইব। এটা উদাহরণ দিই, মনে করো আইসোটুন হইতে হইলে, যেমন মনে করো নাইট্রোজেন দিয়ে একটা উদাহরণ দিই, যে নাইট্রোজেনের এখানে কত? 7। বুঝছো? আর এখানে হচ্ছে 14। তাহলে 7 থেকে 7 বিয়োগ করলে কত হইব? 7 না? আর 14 থেকে বিয়োগ করলে কত হইব? 7। আর কার্বনের ক্ষেত্রে কত? এখানে হচ্ছে 6, আর এখানে হচ্ছে 13। এই দুইটার ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে নিউটন কত? এই ক্ষেত্রে 14 থেকে 7 গেলে কত? 7। আর এখানে 13 থেকে 6 গেলে কত? 7। 7। নাইট্রোজেন এবং কার্বন এরা পরস্পরের কি? আইসোটোন। এরা পরস্পরের কি? আইসোটোপ। বুঝতে পারছো কিনা? সহজ না? তো পরীক্ষা যদি আসে কোনটা আইসোবার, কোনটা আইসোটোপ, কোনটা আইসোটোন, বের করতে পারবা কিনা? হুম? জি স্যার। কারো কি কোনো বুঝতে প্রবলেম আছে?
না, প্রবলেম থাকার কথা না। আইসোটোপ নিয়ে অনেক পড়াশোনা করছে। এবার হচ্ছে পারমাণবিক ভর বা আপেক্ষিক ভর। তো পারমাণবিক ভর যেমন হচ্ছে একটা মৌল, একটি কোনো মৌলের, হ্যাঁ, ভর সংখ্যা হচ্ছে পরমাণু নিউক্লিয়াসের প্রোটন এবং নিউট্রন সংখ্যা। কোনো মৌলের পরমাণুর ভর সংখ্যা হচ্ছে পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন এবং নিউট্রনের যোগফল হচ্ছে কি ওই পরমাণুর ভর সংখ্যা। বুঝতে পারছো? তো পারমাণবিক ভর হচ্ছে, তোকে এটা বলছে কুপারের পারমাণবিক হচ্ছে, পারমাণবিক ভর জিনিসটার মানে হচ্ছে কি জানো নি? এটা হচ্ছে নিউট্রনের ভর প্লাস হচ্ছে প্রোটনের ভর, নিউট্রন প্লাস প্রোটন ভর। বুঝতে পারছো? এটা হচ্ছে পারমাণবিক ভর। এই নিউটন ভর প্রোটন ভর মিলা দেখো, কুপারের পারমাণবিক ভর হচ্ছে 36.5, আর ক্লোরিনের হচ্ছে কি 35.5। এটি আসলে আপেক্ষিক পারমাণবিক ভর। এটি আসলে দরকার কি, ক্লোরিন একটি পরমাণুর বল হলো এত, আর অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর ভর হচ্ছে এত। এই যে যে পারমাণবিক ভরটা বলতেছি 63.5, এটা কার? কুপারের। আর 35.5 যে বলতেছি এটা কার? ফ্লুরিনের। এটা আসলে কয়টা পরমাণুর ভর? এটা হচ্ছে এই কুপারের এই ভরটা হচ্ছে একটা অনু, এক এক মোল পরমাণুতে আছে 6.02 10⁻23টি পরমাণু, অর্থাৎ 6.02 10⁻23টি পরমাণুর ভর হচ্ছে 63.5। আবার এখানে 6.02 10⁻23টি পরমাণুর ক্লোরিন পরমাণুর ভর হচ্ছে 35.5। তাহলে একটার ভর কত? তাহলে একটার ভর মানে হচ্ছে, ফ্লুরিনের ক্ষেত্রে খেয়াল করো, ফ্লুরিনের পারমাণবিক ভর কত? 19। তাহলে 19টা কি করতে হবে? এই 6.02 10⁻23 দ্বারা কি করতে হবে? ভাগ করতে হবে। অ্যালুমিনিয়ামের ভর হচ্ছে কত? 27। তাহলে কি করতে হবে? এই 27 রে এই একটা পরমাণুর ভর যদি বের করতে হয়, তাহলে এই 6.02 10⁻23টি দিয়ে কি করতে হবে? ভাগ করতে হবে। কথা রয়েছে এই টাইপের, 6.02 10⁻23 ভর হচ্ছে 27। তাহলে একটির ভর কত? জিনিসটা হচ্ছে এই টাইপের আর কি। মনে করো 6.02 10⁻23টি পরমাণুর ভর, যে কোনো মৌলের ক্ষেত্রে আর কি, পরমাণু ভর হচ্ছে কি, এটার পারমাণবিক ভর পাবি, পারমাণবিক ভর। তাহলে 6.02 মনে করো অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে যদি হয় তাহলে 6.02 10⁻23টি পরমাণুর ভর কত? 27 গ্রাম। সুতরাং একটির ভর কত? 6.02 লিখি আর কি, 10⁻23। একটির ভর কত? ঐকিক নিয়মের মতো, এতটির ভর যদি 27 গ্রাম হয় তাহলে একটির ভর কত হইব? 27টা কি হইব? 6.02 10⁻23 দিয়ে কি হইব? ভাগ হইব। বুঝছো কিনা জিনিসটা? এটা এই যেটা ভাগ দিলে যে উত্তরটা হইব, এই উত্তরটা এটা। এটা যে কোনো পরমাণুর ভর বের করা যায়। তো এটা বের করার জন্য এখানে কি করছে এরা? ও মা, এটা আমি ইতান দিয়ে লিখছি, খুব ভালো হয়েছে। ইতান দিয়ে কি করছি, এরা এটা এইভাবে বের করছে আর কি, যে কার্বনের ক্ষেত্রে এখানে স্ট্যান্ডার্ড হিসেবে কার্বন ধরে, যে সেজন্য কার্বন 12 আইসোটোপ ভরের 1/12 অংশের ভরকে 1 একক ধরা হয়। তো কার্বন 12 আইসোটোপের ভর কত? 12 হই। এটার 1/12 অংশ মানে কাটাকাটি করলে কি? 12। এই জিনিসটা বোঝার চেষ্টা করো। মৌলের একটি পরমাণুর ভর মানে মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে মৌলের একটি পরমাণুর ভর। তো মৌলের একটি পরমাণুর ভর কেমনে বের করছি? মৌলের একটি পরমাণুর ভর বের করছি হচ্ছে, মৌলের একটি পরমাণুর ভর কেমনে বের করছি? মৌলের পারমাণবিক ভর, মৌলের পারমাণবিক ভর নিচে কত? 6.02 10⁻23। এটা দিয়ে ভাগ করে কি করছি? মৌলের একটি পরমাণুর ভর বের করছি। করছি কিনা? যে কোনো মৌলের ক্ষেত্রে। আর এই কথাটার মানে কি, কার্বন 12 আইসোটোপের 1/12 অংশ, এই কথাটা হচ্ছে 12 এর, ছোটবেলায় এর অঙ্ক করছো না? এর সরল অঙ্ক সময় 12 এর জি ওয়ান জি স্যার। বাই স্যার। বারো 12 আইসোটোপের 1/12 অংশ দিলে 12 এর 12 মানে কি? 12 কাটা। বুঝছো? 12 কাটা গেলে কত? 1। নিচের অংশটা কোনো ভ্যালু নাই।
নিচের অংশটা কি নাই? ভ্যালু নাই। 12 আইসোটোপের 1/12 অংশ, তাহলে কার্বন 12 আইসোটোপের ভর কত? 12। 12 এর 12 কত? 1/12 কত? 1। 12 আর 1/12 কাটাকাটি করলে কত? 1। তাহলে মূলের আপেক্ষিক ভর মূলত কি? মূলের একটি পরমাণুর ভর, এই কথাটা বুঝছো কিনা? অর্থাৎ মৌলের পারমাণবিক ভরকে 6.02 × 10⁻23 দিয়ে ভাগ করলে মৌলের মূলত কি পাবো? একটি পরমাণুর ভর পাবো। আর কার্বন 12 আইসোটোপের ক্ষেত্রে পারমাণবিক ভরের অংশ হচ্ছে কি? 1.6 × 10⁻24 গ্রাম। এটা কিভাবে বের হয়েছে? এটা বের হয়েছে এরকম, যেমন কার্বনের পারমাণবিক ভর কত? 12 গ্রাম। 12 তুমি ভাগ করছো কত দিয়া? 6.02 × 10⁻23 দিয়া। তাহলে 12টা যদি 6.02 × 10⁻23 দিয়ে ভাগ করো, তাহলে উত্তরটা হবে কত? 1.66 × 10⁻−24। উত্তরটা কত হইব? এটা হচ্ছে কার্বনের একটি পরমাণুর ভর। এটা কার্বন একটি কার্বনের একটি পরমাণুর ভর। তাহলে এইটারে এটা দিয়ে ভাগ করলে এটা যা একটি পরমাণু ভর, যা কার্বন 12 আইসোটোপের 1/, ভর এত, তাহলে এত দিয়ে এত ভাগ করলে কাটাকাটি করে সমান। এটা বুঝতে হইলে আমি যা কইছি রেকর্ডিংটা আরেকবার দেখবা আর চিন্তা করবা, কি চিন্তা করলে বুঝতে পারবা। অন্যটা 10 বেজে গেছে গা, ক্লাস শেষ। দেখো এখান থেকে এইভাবে বের করছে, দেখো অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর ভর, এই একটি পরমাণুর ভর কত দিয়ে বের করছে? 6.02 × 10⁻23 রে 27 দিয়ে ভাগ করছে। কত দিয়ে ভাগ করছে? 27। 27 দিন। হ্যাঁ, অ্যালুমিনিয়ামের পারমাণবিক ভরে 27 দিয়ে ভাগ করে একটি পরমাণুর ভর করছে। আর এই একটি পরমাণুর ভরকে আবার যদি তুমি কি করো, ওই যে কার্বন 12 আইসোটোপের ভর যেটা, এটা মুখস্থ করে ফেলবা। কার্বন 12 আইসোটোপের ভর যেটা, এটা মুখস্থ করে ফেলবা। মুখস্থ যদি না করতে পারো, তাহলে কেমনে বের করবা? এটা আমার কাছে ফর্মুলা জানা আছে। মুখস্থ যদি না করতে পারো, তখন এটা কেমনে বের করবা? তখন বের করবা হচ্ছে এই যে 1.66 × 10⁻24। এটা যদি মুখস্থ না পারো, এটা কি করতে পারিছে? এটা হচ্ছে কার্বন 12 রে 6.02 × 10⁻23 দিয়ে ভাগ করছে। ভাগ করলে 10⁻23 পজিটিভ কিন্তু, দিয়ে ভাগ করলে এই উত্তরটা আইব। কোন উত্তরটা আইব? এইটা। আর বুঝতে পারছি, এই উত্তরটা দিয়ে তুমি যদি কি করো, এই উত্তরটা দিয়ে যদি কি করো, একটি পরমাণুর ভরকে বার করো, তাহলে আইব 27। পারমাণবিক ভরটা পাওয়া যাবে। এই জন্য দেখো মোলের আপেক্ষিক পারমাণবিক ভর হলো দুটি ভরের অনুপাত। এই দেখো আপেক্ষিক পারমাণবিক ভর, উপরে গ্রাম নিচেও গ্রাম। এই জন্য এটা কি নাই? একক নাই। ভরের অনুপাত হতে দুইটাতে কি নাই? একক নাই। না বুঝলে পরের ক্লাসে বুঝাই দেবো। এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস বাকি রয়েছে, এটা নেক্সট ক্লাসে বললাম। আইসোটোপের হার থেকে মৌলের শতকরা পরিমাণ নির্ণয় করা, এগুলো পরে দেখাবো, সমস্যা নাই। এখানে দেখো আইসোটোপের, এগুলো নিজে নিজে পড়বা। আইসোটোপের ব্যবহার, এটা টানা মুখস্থ করে ফেলবা। কি করবা? টাকা মুখস্থ। এখন তো আইসোটোপ জিনিসটা আসলে কি? আইসোটোপের মধ্যে যেটা হয় আর কি, প্রকৃতিতে বিভিন্ন ধরনের আইসোটোপ রয়েছে, যেগুলোতে সরাসরি স্বতঃস্ফূর্ত ভাবে আলফা, বিটা এবং গামা রশ্মি নির্গত হয়। এটা একটু বলি। মনে করো একটা আইসোটোপ যদি ভাঙে আর কি, মনে করো এটা একটা আইসোটোপ নামে একটা মৌল ছিল, তো সবচেয়ে কাছে যেটা গিয়ে পড়বো এটা হচ্ছে আলফা রশ্মি। এরপরে আরেকটু দূরে গিয়ে যেটা পড়বো, এটা হচ্ছে কি? বিটা রশ্মি। আর যেটা একবারে দুটা খাড়া, রশ্মি। হ্যাঁ যেটা একবারে খাড়া উপরের দিকে উঠতে এটা থাকবো, হলো গামা। এই যে গামা রশ্মি, সবচেয়ে শক্তিশালী রশ্মি। বুঝতে পারছো? একজন লিভ নিতেছে, একজন কেটা জানে এটা দিকে কেটা গেছে কেন? বুঝা যায় না কেটা গেছে। তারপরে খেয়াল করো, এখান থেকে খেয়াল করো আইসোটোপ সম্পর্কে বিভিন্ন জিনিস দেওয়া আছে। এখান থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় মারাত্মক লেভেলের প্রশ্ন আসে, বা বিভিন্ন চাকরি পরীক্ষায়। তেজস্ক্রিয় অ্যাসিডের মধ্যে টেকনিশিয়ান শরীরের ভেতরে প্রবেশ করানো হয়, বুঝতে পারছো, ইনজেকশনের মাধ্যমে। লাগাই দিই। দেখো আইসোটোপের বিভিন্ন শরীরের ছবি তোলা সম্ভব, আইসোটোপ ব্যবহার করে বিভিন্ন ধরনের শরীরের ছবি তোলা সম্ভব হয়। তার মধ্যে টেকনিশিয়ান কি করে? হ্যাঁ, শরীরের ভিতরে প্রবেশ করা হয় ইনজেকশনের মাধ্যমে। আইসোটোপ যখন শরীরে জমা হয়, তখন গামা রশ্মি বিকিরণ করে। এই গামা রশ্মি ব্যবহার করে
কি করে ক্যামেরার মাধ্যমে ছবি তোলা হয়, তাহলে ক্যামেরার মাধ্যমে ছবি তুলতে কোন রশ্মি ব্যবহার করা হয়? গামা রশ্মি। কোন রশ্মি গামা ব্যবহার, রশ্মি। হ্যাঁ এখানে কোন কোন ইনজেকশন গামা দিয়ে রশ্মি। কোন কোন আইসোটোপ ইউজ করা হয়? টেকনেশিয়াম 99। টেকনেশিয়াম 99। 99। 99, এই টেকনিশিয়াম 99 এর লাইফ টাইম কত ঘন্টা? 6 ঘন্টা। 6 ঘন্টা। 6 ঘন্টা। সামান্য সময়ের তেজস্ক্রিয়তা শেষ করে হয়ে যাবে কি এটা নিরাপদ, মানে 6 ঘন্টার মধ্যে এটা শেষ হয়ে যায়। রোগ নির্ণয়ে যেটা ব্যবহার করা হয় এটা হচ্ছে আয়োডিন 131। কোনটা ব্যবহার করা হয়? ক্যান্সার নিরাময়ে ব্যবহার করা হয়। রোগীকে তেজস্ক্রিয় আইসোটিপ 131 মানে আয়োডিন 131 পড়ালে এটা থাইরয়েডের চিকিৎসা ব্যবহৃত হয়। থাইরয়েড মানে গলায় কণ্ঠ যে সমস্যা হয় এটা, এটাতে কোন আইসোটোপ ইউজ করা হয়? আয়োডিন। আয়োডিন আইসোটোপ কত কত ইউজ করা হয়? 131। 31। ঠিক আছে। এই আইসোটোপ থেকে কি রশ্মি নির্গত হয়? গামা না বিটা? বিটা রশ্মি। কি রশ্মি নির্গত হয়? বিটা রশ্মি। বিটা। বিটা রশ্মি। এটা থাইরয়েডের ক্যান্সার কোষকে রশ্মি হয়েছিল, কোনটা থেকে কোন রশ্মি বের হয় এটা পারতে হবে কিনা? পারতে হবে। এছাড়াও ইউরিডিয়াম আইসোটোপ কি ক্যান্সারে ব্যবহৃত হয়? হাত ক্যান্সার, মাথা ক্যান্সার নাকি ব্রেন ক্যান্সার? ব্রেন ব্রেন ক্যান্সার। ক্যান্সার। ব্রেন ক্যান্সার। টিউমার উপস্থিতি নির্ণয়ের জন্য কুবার 60 ইউজ করা হয়। কুবার 60 টিউমারের উপস্থিতি নির্ণয় করার জন্য আয়োডিন 131 নাকি টেকনিশিয়াম 99 নাকি কুবার 60 ইউজ করা হয়? কোবা 60। কুবার 60 এটা টানা মুখস্থ, মেডিকেলে পরবর্তী পরীক্ষাতে লাগবে এগুলো, এমসিকিউ গুলা এবার ইয়াতেও লাগবে। ঠিক আছে। রক্তের লুকিমিয়া রোগের চিকিৎসায় কোন আইসোটোপ ব্যবহার করে? ফসফরাস 32 কত ব্যবহার করা হয়? ফসফরাস 32। আর কুবার 60 থেকে নিশ্চিত হয় গামা, তাহলে এগুলো একটা চার্ট বানাইলে বা কুবার 60 থেকে গামা, তারপরে আয়োডিন থেকে বের হয়ে হচ্ছে কিতা বিটা। বিটা, আর টেকনিশিয়াম থেকে বের হয় গামা। ঠিক আছে, কোনটা থেকে কোনটা বের? তারপরে তো ফলের চিকিৎসায় আরে আরে ফসলের চিকিৎসায় ফুল ফলের মধ্যে যেটাই বলো না কেন উদ্ভিদের ক্ষেত্রে তখন নাইট্রোজেন ফসফরাসের তেজস্ক্রিয়তা ব্যবহার করে, নাইট্রোজেন এবং তেজস্ক্রিয় ফসফরাস কি করা হয়? ব্যবহার করা হয়। ব্যবহার করো। বুঝতে পারছো? যা মূলের কাউন্টারে ব্যবহার করে, গাইগার মূলের কাউন্টার ব্যবহার করে তেজস্ক্রিয় রশ্মি শনাক্ত করা হয়। এই জায়গাটা ইম্পর্টেন্ট। কোন মূল আর কাউন্টার ব্যবহার করে তেজস্ক্রিয় রশ্মি শনাক্ত করা হয়? ফসলের জন্য ক্ষতিকর পোকামাকড় সবসময় মারাত্মক হুমকি স্বরূপ। এগুলো ফসলের উৎপাদন কমায়, খাদ্যে মানে রোগ জীবাণু প্রবেশ করে ফসলের ধ্বংস করে। এই কীটনাশক আমাদের পরিবেশের জন্য ক্ষতিকর। ঠিক আছে। তেজস্ক্রিয় আইসোটোপে সমৃদ্ধ কীটনাশকের ব্যবহারের মাধ্যমে ইত্যাদি করা হয় আর কি। কীটনাশক কি পরিমাণ কীটনাশক ব্যবহার করা হয়েছে এটা তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করে জানা যায়, মানে ফসলে কি পরিমাণ কীটনাশক ব্যবহার করা হয়েছে, সর্বনিম্ন কতটুকু কীটনাশক দিতে হবে এটা জানা যায়। ফসলের মান উন্নয়নে তেইশ মানে আইসোটোপ ব্যবহার করা হয়। এরপরে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এটা হচ্ছে বিদ্যুৎ উৎপাদন। কি উৎপাদন? বিদ্যুৎ বিদ্যুৎ উৎপাদন। উৎপাদন। বিদ্যুৎ বিদ্যুৎ উৎপাদন। আমরা বলি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের মধ্যে যেটা ইউজ করা হয় এটা হচ্ছে কি? এটা হচ্ছে তোমার ইউরেনিয়াম। কোনটা ইউজ করা হয়? ইউরেনিয়াম। ইউরেনিয়াম ইউজ করা হয়, ইউরেনিয়াম। বুঝছো? ইউরেনিয়াম এদিকে হচ্ছে 92 আর এদিকে হচ্ছে 235। এটা ইউজ করো। এটারে তুমি যদি নাইট্রোজেন দ্বারা আরে নিউটন দ্বারা আঘাত করো, বুঝছো? নিউটন দ্বারা যদি আঘাত করো, তারপর হচ্ছে রেডন আর ক্রিপ্টন মান উৎপন্ন হইব। রেডন ক্রিপ্টন এরকম আরো বকর চক্র কথা উৎপন্ন হইব। বুঝতে পারছো? বিভিন্ন পরিমাণ শক্তি উৎপন্ন হইব। আমি দেখা মনে করে বিক্রিয়াটা ওটা আইডিয়াটা দূরে রাখি এই টাইপের। এটা ফিউশন বিক্রিয়া হয়, মানে একবার আগে ভাঙতে থাকে বিশাল বড় শক্তি উৎপন্ন হয়। এটা রেডন, এটা আর কি আর ক্রিপ্টন। বুঝতে পারতেছো? এটা পরে দেখা মনে বিস্তারিত, অত টেনশন করার দরকার নাই। তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার, এটা ব্যবহার করে কি করছে বুঝে কে? দেখো, জিনগত পরিবর্তন ঘটাতে পারে। আলফা বিটা রশ্মি নির্গত হয়ে যেটা আমাদের জিনগত পরিবর্তন ঘটাবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিরোশিমা এবং নাগাসাকিতে পারমাণবিক যে বোমা ফাটাইছে এটাও কি ওই যে ইউরেনিয়াম দ্বারা। বুঝছো নি? পারমাণবিক বোমা মানে এটা আবার নেগেটিভ কাজে ব্যবহার করে। তো পারমাণবিক বোমা তেজস্ক্রিয় আইসোটোপ দিয়ে কি বানানো যায়? বোমা বানানো যায়। কি বানানো যায়? ধুমা বানানো যায়। বোমা বানানো যায়। তখন তো তোমাদের হোমওয়ার্কটা কি? তা এখানে যা যা পড়াইছি রিলেটেড এগুলো করবা।
কইরা এরপর যেটা করবা আর কি, এখানে যেটি পড়াইছি এটি পড়বা। তোমরা একটু চেষ্টা করো বাসায়, এটা আমি নেক্সট ক্লাসে আমি নিজেও পড়াবো। এই যে ইলেকট্রন বিন্যাস গুলো লেখার জন্য এটা তো পড়াইছি। এই যে যেমন করো হাইড্রোজেন, ইলেকট্রন বিন্যাস কি এখানে দেওয়া আছে? না, দেওয়া নাই। 1 থেকে 33 পর্যন্ত মৌলের ইলেকট্রন বিন্যাস লিখবা। যেমন হাইড্রোজেনটা কত? হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s1। নিজে নিজে পড়ার চেষ্টা করবো আর কি। আমি এমনি নিজে নিজে পড়ছি, আমি পড়াবো এমন না যে পড়াইতাম না। ইলিয়াম হচ্ছে 1s2। এখানে বলে দিই, এস সেলের সর্বোচ্চ ধারণ ক্ষমতা 2টা, বুঝতে পারছো? মানে S2। পি সেলের সর্বোচ্চ ধারণ ক্ষমতা কত? 6টা। কয়টা? 6টা। 6টা। ছয়টা। P6, বুঝছো? আর ডি সেলের সর্বোচ্চ ধারণ ক্ষমতা হচ্ছে 10টা। আর এফ সেলের আচ্ছা। সর্বোচ্চ ধারণ ক্ষমতা হচ্ছে 14টা। 14টা। এইভাবে হবে আর কি। এভাবে করার চেষ্টা করবো নিজে নিজে বইরা। এটা কই পাইবা? উপশক্তি স্তর কি এখানে বলা আছে। এসপিডিএফ দ্বারা প্রকাশ করা হয়। যেমন এন এর মান 0 হলে 1s, 2 হলে 1s2p, 3 4 5, এভাবে। এই টেবিলটাও পড়ার চেষ্টা করবা। না বুঝলে আমি বুঝাই দেবো, না বুঝলে বুঝাই। এবং এই টেবিলটা এসিসি তে আইবো, ইন্টার আইব। কেন পড়াইতে হইব? ইলেকট্রন বিন্যাসের নীতি এটা এসিসি তে আইবো, ইন্টার আইব, এডমিশন টেস্টে আইব। বাকি যে জিনিসগুলো আছে ডিপ্লোমার নিয়ম, এটা এসিসি তে আইবো, ইন্টার আইব। এই এই পার্টটা আমি নেক্সট ক্লাসে পড়াবো। আর তেজস্ক্রিয়তা পর্যন্ত যা পড়াইছি এগুলো বাসায় করে ফেলবো। বুঝছো? কারো কি কোনো কোশ্চেন আছে? না স্যার। তাহলে না আবার একটু ভাইয়া। পরে আমাদের ইংলিশ ক্লাস আছে। পনেরো আমাদের তো মিনিট স্যার আবার ইংলিশ ক্লাস আছে না? হ্যাঁ, 15 মিনিটের একটা ব্রেক। 9টা 35-এ শুরু করবো। হ্যাঁ, তোমরা খাওয়া দাওয়া করে ফেলো। ওকে কারো কি স্যার, বলবো? আসসালামু আলাইকুম। ঠিক আছে, ওয়ালাইকুম সালাম। খাওয়া দাওয়া করে ফেলো, আল্লাহ 9টা হাফেজ। 35-এ শুরু করবো। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম।